প্রতিবাদ যখন রঙে আঁকা হয় দেয়ালের বার্তায়, যখন শব্দের ভেতর জ্বলে ওঠে আগুনে আগুনের কবিতা, যখন কণ্ঠস্বর হয়ে ওঠে সাহসের প্রতিধ্বনি, মনের মধ্যে জমে থাকা ক্ষোভ রূপ নেয় আন্দোলনে, তখন সব মিলে জন্ম নেয় এক অদম্য জাগরণ। ৩৬ জুলাই আমাদের গণ অভ্যুত্থানের ভাষা। আমরা ফিরে দেখব সেই সাহসী দিনগুলো যেখানে বিক্ষোভ, সঙ্গীত, শিল্প, গণমাধ্যম আর ছাত্র জনতার কণ্ঠ একসাথে গড়ে তুলেছিল অপ্রতিরোধ্য প্রতিরোধের ভাষা। ৩৬ জুলাই আমাদের প্রতিবাদের ভাষা। ৩৬ জুলাই আমার প্রতিরোধের আগুন। প্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ৩৬শে জুলাই আমার প্রতিরোধের আগুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিতা রহমান। আমাদের আজকের প্রসঙ্গ গণজাগরণে গণমাধ্যম। ইতিহাসের প্রতিটি গণজাগরণে জনতার কণ্ঠস্বরকে উন্মোচিত করেছে, বিভিন্ন আন্দোলনকে উন্মোচিত করেছে আমাদের গণমাধ্যম। গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, বরং এটি সাধারণ জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ক্ষোভ এবং প্রতিবাদেরও প্রতিফলন। গেল জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি সংবাদপত্রের হেডলাইন বলি বা টিভি ক্যামেরায় সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন মিডিয়ার যে ঝড়ো প্রতিবেদন, সব কিছু সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতাকে কতটা ঐক্যবদ্ধ করেছে, তাদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে। সেই সময়ে এমন কিছু সত্যকেও তারা সামনে তুলে আনে যা সর্বোপরি দেশের জনগণ এবং ছাত্র জনতাকে অনুপ্রেরণা জাগিয়েছে এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছে। প্রিয় দর্শক, আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব যে গণমাধ্যম আসলে কিভাবে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, আমাদের দেশের মানুষকে কিভাবে তারা ঐক্যবদ্ধ করেছিল এবং এই যে অভিজ্ঞতা এই আন্দোলন থেকে তা আমাদের এই প্রজন্মের জন্য কতটুকু শিক্ষণীয়, কতটুকু অনুকরণীয় কিংবা অনুসরণীয়। এই সকল বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে বিশেষ দুজন অতিথি উপস্থিত আছেন। চলুন শুরুতে তাদের সাথে পরিচয় করাই। আমাদের সাথে আছেন আবু সাঈদ খান, তিনি সম্পাদক আমাদের সময়, এবং আমাদের সাথে আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আবু সাঈদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে জুলাই গণ অভ্যুত্থানে সফলতা আমরা যে পেয়েছি, সেখানে গণমাধ্যমের ভূমিকাটা আসলে কেমন ছিল বলে আপনার মনে হয়? দুই রকম ভূমিকা ছিল। কীরকম? একটা হচ্ছে যে গণমাধ্যম তার বিভিন্ন হুমকি ধমকির মুখেও সত্য প্রকাশ করেছে। একটা ভয়ের সংস্কৃতি ছিল, সব কথা বলা যেত না, অনেক চিন্তা ভাবনা করে বলতে হতো, তারপরে তা বলার চেষ্টা করেছে এবং তুলে ধরেছে। এটা হচ্ছে একটা সাংবাদিকতার একটা দিক। অপর দিক হচ্ছে এই গণমাধ্যম এর একটা বিরাট অংশ তারা সরকারের পক্ষ অবলম্বন করেছিল এবং সেটার বোঝা যায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখলেই বোঝা যায়। সেখানে যেখানে রিপোর্টারদের যাওয়ার কথা, সেখানে সম্পাদক, চ্যানেলের সিও, এমডি সব হাজির হতেন এবং সেখানে এক ধরনের তুষামোদীর সংস্কৃতি ছিল। তারা সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বিশ্বনেতা, জাতির ত্রাতা, মহাজ্ঞানী, মহাজন করে তুলেছিলেন। তো এইটাও আমরা দেখেছি। অতএব গণমাধ্যমের জুলাইয়ের অভ্যুত্থানে ভূমিকা সব কিছু উজ্জ্বল ভূমিকা তা না, এখানে ভূমিকার দুটো দিকই আছে। সাংবাদিকরা অত্যন্ত সাহসের সঙ্গে ভূমিকা পালন করেছে। এই ভূমিকা পালনের ব্যাপারটা সবাই জানি, কিন্তু এর আড়ালের কাহিনী আমরা খুব কম জানি। সেখানে সংবাদ অফিসে যারা আমরা কাজ করি তারা আমরা জানি একের পর এক টেলিফোন বাজতে থাকতো। কখনো সেটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, ডিজিএফের অফিস থেকে, এনএসআর অফিস থেকে, এটাই শেষ কথা ছিল না, তারা সশরীরে হাজির হতেন। তো এই সবের মধ্য দিয়ে চলতে হয়েছে। তার মধ্য দিয়েও সাহসিকতার সঙ্গে অনেক সাংবাদিক, অনেক গণমাধ্যম সত্য প্রকাশ করেছে, জনগণের আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত করেছে। এই দিকগুলা আছে, এটা একটা ইতিবাচক দিক। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আব্দুল নূর তুষার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রভাব বিস্তার করা বা কেমন প্রভাব রেখেছিল, সেই বিষয়ে কি আপনি একমত? কিছু যোগ করতে চান? না, এই বিষয়ে আসলে সবাই একমত, কারণ এই বিষয়টা দৃশ্যমান ছিল যে এই দাওয়াতগুলি পেতেনও প্রভাবশালী সাংবাদিকেরা, অথবা তারা ইচ্ছাকৃতভাবে সেখানে যেতেন, কারণ সেখানে যাওয়ার পরে তারা তাদের প্রভাব বিস্তার করতেন এবং গণমাধ্যমের একটি অংশকে প্রলোভনের মাধ্যমে নতজানু করা হয়েছিল। তাদেরকে প্লট, জমি, বিদেশ ভ্রমণ
নিজের বিমানে করে বিদেশে নিয়ে যাওয়া, নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি। এগুলি আসলে উপেক্ষা করার কোনো উপায় নেই। আর একটি জায়গাতেই শুধু আমি বলবো যে জুলাইয়ের যে অভ্যুত্থান বা বিপ্লব সেটা এখনও সফল হয় নাই, কারণ এর সফলতা হবে তখনই যখন আমরা এই বিষয়গুলির পুনরাবৃত্তি আর দেখতে পাবো না, যখন আমরা সরকারে বসে কাউকে অহংকারের সঙ্গে কিংবা এক ধরনের ক্ষমতা প্রদর্শনের তীব্র আকাঙ্ক্ষা থেকে নানান ধরনের শব্দাবলী উচ্চারণ করতে দেখব না, যখন আমরা দেখব না যে কাউকে তার বিশ্বাসের জন্য কিংবা কাউকে তার আদর্শের জন্য ট্যাগ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, যখন একটি নিরাপদ এবং একটি সমতাভিত্তিক সমাজ গড়ে উঠবে যেখানে বাংলাদেশের মানুষ তার সব ধরনের অধিকার নিঃসংকোচে ভোগ করতে পারবে, এরকম একটি সমাজ, রাষ্ট্র এবং দেশ তৈরি করার জন্য যে বিষয়টি, সেটি যখন সফল হবে তখনই কেবল যে প্রাণ ক্ষয় হয়েছে, রাস্তায় যে ছেলেটি তার হাত পা কিংবা চোখ হারিয়েছে, যে মেয়েটি তার নির্যাতনের শিকার হয়েছে অথবা আহত হয়েছে, নিহত হয়েছে, যে শিশুটি ছাদের উপরে মারা গিয়েছে কিছু না জেনেই, ঘরের মধ্যে যে গুলিবিদ্ধ হয়েছে, এই প্রাণগুলির প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা আমরা তখনই দেখাতে পারবো যদি আমরা সেই জায়গাতে আমাদের সমাজকে নিয়ে যেতে পারি। সত্যিই তাই। পরবর্তী প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে ছাত্র জনতার এই আন্দোলনে গণমাধ্যমের কি আসলে প্রত্যক্ষভাবে কোনো সাপোর্ট ছিল? আপনার কি মনে হয়? গণমাধ্যমের কাজ হচ্ছে নিঃসংকোচে নির্ভয়ে সত্যকে তুলে ধরা, সঠিক বিষয়টি মানুষের সামনে নিয়ে আসা। সেই জায়গাতে প্রচুর বাধা ছিল, কিন্তু এই আন্দোলনের সময় আমরা দেখেছি যে গণমাধ্যমের এক দল সাংবাদিক অত্যন্ত সাহসিকতার সঙ্গে সত্যিকারের সংবাদ তুলে ধরেছেন। যদি টেলিভিশনে সেটা প্রচার করা না যায়, তারা সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন। তারা নিজেরা নিজেদের যেসব ব্লগ কিংবা নিজেদের যেসব সোশ্যাল মিডিয়া সাইট আছে সেইখান থেকে নিজেরা কথা বলেছেন, একাধিক সাংবাদিক প্রাণ দিয়েছেন। ফলে আমি বলবো যে সাংবাদিকরা সাধারণ জনগণের কাতারেই নেমে এসে তাদের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধটাতে অংশ নিয়েছিলেন এবং তারা তাদের যেখানে বুৎপত্তি, অর্থাৎ তারা যে কাজটি ভালো পারেন সেটা করেছেন। তারা ক্যামেরাতে যেখানে কথা বলতে পারেন নাই, শুধু ছবিটা দেখিয়েছেন। যেখানে ক্যামেরা খুলতে দেওয়া হচ্ছে না সেখানে তারা পেছন থেকে কথা বলেছেন। আমি বলবো যে এটা একটা সমন্বিত প্রক্রিয়া ছিল যেখানে সংবাদ মাধ্যম, গণমাধ্যম যুক্ত হয়েছিল এবং তারা তাদের দায়িত্বটি বহু প্রতিকূলতার মধ্যেও এই সময়টাতে যথেষ্ট সঠিকভাবে পালন করেছেন। ধন্যবাদ আপনাকে। আবু সাঈদ খান, এই বিষয়টি নিয়ে আসলে আসতে চাই যে প্রতিবন্ধকতার কথাগুলো উঠে আসলো এই আন্দোলনের সময়, যে ঘটনাগুলো ঘটেছে বা যা সত্যিকার অর্থে রাস্তায় হয়েছে জনতার সাথে, সেটি প্রচারের ক্ষেত্রে আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার কথা তো আছেই, বা ইলেকট্রনিক মিডিয়াগুলোরও ব্যাপক বাধার সম্মুখীন হতে হয়েছে। সেই সময়টাতে এই বাধা উপেক্ষা কি করতে পেরেছিল মিডিয়া? আপনার কি মনে হয়? অনেকটা পেরেছে এখানে, তবে এই সীমাবদ্ধতা অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অনেক অপবাদ আছে, অনেক কিছুই সেখানে ভাইরাল হয়, কিন্তু তারপরেও গণমাধ্যম এই আন্দোলনের অনেক ছবি, আন্দোলনের চিত্র, আন্দোলনের অনেক ঘটনা সোশ্যাল মিডিয়াতে এসেছে। শাসকরা অনেককে কিনতে পারে কিন্তু সবাইকে কিনতে পারে না, মিডিয়ার পুরোটা কিনতে পারে না। এখানে হচ্ছে মিডিয়ার জয়, এবং মিডিয়ার একটা অংশ তারা জনগণের সঙ্গে থাকে, এমনকি মিডিয়ার উপরে কিনে ফেলেছে, কর্তৃপক্ষকে কিনে ফেলেছে, কিন্তু সাংবাদিকদেরকে কিনতে পারেনি। দেখা গেছে তৃণমূলের সাংবাদিকরা তারা ভিন্ন সুরে কথা বলেছে, ভিন্ন গান গেয়েছে, তারাও কণ্ঠস্বরে পরিণত। এই জায়গায় আসলে প্রশ্ন থেকে যায়, আব্দুল নূর স্যার, এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে জানতে চাই যে এই বাধা অতিক্রমে অনেকটা সাহায্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যা আসলে মিডিয়াগুলো প্রচার করতে পারেনি। তখন প্রত্যেকে আসলে নিজ নিজ জায়গা থেকে এক একজন সাংবাদিক হয়ে উঠেছিল, কিন্তু সত্যিকার অর্থে এই যে সাংবাদিক হয়ে ওঠা নিজেরা এবং সিটিজেন জার্নালিজম যে একটি ব্যাপার চর্চা শুরু হয়েছিল, সেটা কি সত্যিকার অর্থে আমাদের গণমাধ্যমকে বিব্রত করে বলে আপনার মনে হয়? না, সিটিজেন জার্নালিজম যদি ঠিক মতো হয়, সেই জার্নালিজম গণমাধ্যমকে বরং সাহায্য করে। কেননা একটি প্রতিষ্ঠানের পক্ষে 2000-3000 সাংবাদিক নিয়োগ দিয়ে সব জায়গাতে ক্যামেরা খুলে রাখা তো সম্ভব না। ফলে এই সিটিজেন জার্নালিস্টরা একটা সোর্স হিসেবে কাজ করেন। প্রথম ব্রেক হয়তো তারা করেন, প্রথম হয়তো তারা দেখান যে একটা ম্যানহোলের ঢাকনা খোলা, একজন পড়ে গিয়েছে। এরপরে কিন্তু মূল গণমাধ্যমে এগিয়ে আসে এবং এই জায়গাটিতে তারা আরও বড় করে সংবাদ করে, স্টেক হোল্ডারদের কাছে যেতে পারে। সিটিজেন জার্নালিস্ট তো চাইলেই একজন সচিবের ঘরে ঢুকে পড়তে পারে না, কিংবা ধরেন একজন মন্ত্রীকে প্রশ্ন করতে পারে না, কিন্তু ওই সময় মূল গণমাধ্যমে এগিয়ে আসে। তো এই জনমত সংগঠনের ব্যাপারটাতে সিটিজেন জার্নালিজম কিন্তু আসলে মূল গণমাধ্যমকে সাহায্য করে। কিন্তু আমাদের মতো দেশে যেটা সমস্যা হয় সেটি হচ্ছে আমাদের একটি সামগ্রিক শিক্ষাহীনতা আছে, আমাদের কিছু কিছু জায়গায় আমাদের আচরণের ত্রুটি আছে।
ফলে অনেকেই ক্যামেরা নিয়ে কিংবা অনেকেই লেখালেখিতে এমনভাবে চলে আসেন, তারা যে ভাষা ব্যবহার করেন, যে ধরনের ছবি দেখিয়ে দেন বা যে ধরনের কাজকে তুলে আনেন এবং কখনো কখনো এই কাজের পক্ষেও চলে যান, সেগুলি আসলে শুধু বিব্রত করি না, সেগুলো আবার সমাজের জন্য ক্ষতিকর। যেমন ধরেন, আমি কিছুদিন আগে দেখেছি যে একটি মেয়েকে কেউ প্রহার করছে, কিন্তু যেভাবে এই দৃশ্যটি এসেছে এবং যেভাবে এর নিচে লেখালেখি হয়েছে, সেটা কিন্তু আসলে খুব প্রীতিকর না। কিন্তু এই ধরনের জায়গাতে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এক ধরনের সেলফ এডিট করার বা এক ধরনের সেলফ রিস্ট্রেইন করার একটা শিক্ষা থাকতে হয়, যে আমি ছবিটা কি দিব নাকি ছবিটা আমি ব্লার করব। তো এই জায়গাগুলিতে আমার মনে হয় যে এক ধরনের ঘাটতি আছে আমাদের দেশে। বিদেশে যেহেতু প্রচুর মানুষ শিক্ষিত এবং টেকনোলজি তাদের কাছেই প্রথমে আসে, সেই কারণে তাদের এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব হয়, আমাদের এখানে হয় না। এইখানে আসলে আমাদের একটা বড় বাধা আছে, যা এখনো পুষিয়ে নেওয়া আমাদের দরকার গণমাধ্যমের জায়গায়। অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আপনার কাছে একটু জানতে চাই, তখন ওই যে বাধার প্রশ্ন আসে যে সম্পূর্ণ খবর হয়তো আমরা অনেক সময় জানতে পারিনি, তবুও মূল গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা সবসময় বেশি। সত্য সংবাদ মূল গণমাধ্যমে প্রচার হয় এমনটি আমাদের বিশ্বাস, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় ভাবি যে এটি সত্য না গুজব, এরকম একটি ক্রস চেকিংয়ের জায়গায় আমাদের বিশ্বাসের জায়গায় একটা ঘাটতি থাকে। তো সেই সময় যতটুকু খবর টেলিভিশন মাধ্যমগুলোতে বা গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে, সেগুলো কি সত্যিকার অর্থে জনগণের মধ্যে ইতিবাচকতা তৈরি করতে পেরেছিল? অনেক ক্ষেত্রে পেরেছে, অনেক ক্ষেত্রে পারেনি। যেমন সেখানে যেমন বলি, হাসপাতালে রুগীদের কান্না হচ্ছে, সেটা বাদ দিয়ে মানে ইট জড়িয়ে ধরে পাথর জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী কান্না করছে, সেগুলোকে গুরুত্ব দিতে হচ্ছে, সেটি আগে দেখাতে হচ্ছে। এবং সেখানে পঙ্গু হাসপাতালে যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের ছবি আগে দেখাতে পারেনি। তো এই ব্যাপারগুলো তো ছিলই। তো অনেক ক্ষেত্রে পেরেছে, অনেক ক্ষেত্রে পারেনি, এটা হচ্ছে বাস্তবতা। অতএব গণমাধ্যমের সামগ্রিক কোনো চরিত্র এটা নেই। যখন জাতি বিভক্ত হয় কিংবা যখন লড়াই হয়, শাসক আর শাসিতের মধ্যে যখন লড়াই হয় কিংবা শোষক আর শোষিতের মধ্যে যখন লড়াই হয়, তখন গণমাধ্যম কোনো না কোনো পক্ষ অবলম্বন করে। গণমাধ্যমের সাধারণ ধারা কিন্তু শোষকের পক্ষে শাসকের পক্ষেও থাকে। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী নিরপেক্ষ বলে কোনো কিছু নেই। যখন সে নিরপেক্ষ থাকে তখন তাকে তো একটা সত্যের পক্ষে, জনগণের পক্ষে তার ভূমিকা চলে যায়। জাতীয় গণমাধ্যমের কথা তো আমরা শুনলাম, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমাদের এই যে গণ অভ্যুত্থানকে কেমনভাবে উপস্থাপন করেছে বলে আপনার মনে হয়? আন্তর্জাতিক গণমাধ্যম সেই দেশের নীতি অনুযায়ী পরিচালিত হয়েছে। যদি আপনি বিবিসি, ভয়েস অফ আমেরিকা কিংবা অন্যান্য রাষ্ট্রের বিষয় চিন্তা করেন, আবার এইদিকে ভারতের গণমাধ্যমগুলির কথা চিন্তা করেন, পাকিস্তানের গণমাধ্যমের কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে যার যার দেশের গণমাধ্যম তার দেশের রাজনীতি দিয়ে প্রভাবিত হয়েছে। আসলে এটা সারা পৃথিবীর গণমাধ্যমের এখন সংকট, কেননা গণমাধ্যম পুঁজি নির্ভর এবং গণমাধ্যমের উপর এক ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে বিভিন্ন দেশে। এবং যত শাসক যত অথরিটারিয়ান হন, কর্তৃত্ববাদী হন, ততই তিনি নানাভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কেননা গণমাধ্যম তো তার বিরুদ্ধে কথা বলে ফেলে। তো সেই কারণে আপনি দেখবেন যে ওই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ওই দেশের সাথে আমাদের বিগত সরকারের সম্পর্ক, এই সবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক গণমাধ্যম এক এক রকম আচরণ করেছে। আপনি যদি পাকিস্তানের গণমাধ্যম দেখেন তাহলে একরকম দেখবেন, ভারতেরটা দেখলে আরেক রকম দেখবেন। আবার যদি আপনি বিবিসি দেখেন তাহলে আরেক রকম দেখবেন। আমেরিকাতে আরেক রকম দেখবেন। আমেরিকার গভর্নমেন্ট মিডিয়া কিন্তু এটা নিয়ে খুব একটা শব্দ করে নাই, কিন্তু মানে ভয়েস অফ আমেরিকা তেমন কোনো শব্দ করে নাই। কিন্তু আপনি যদি ওই সময় আমেরিকার নিউজ পেপার দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু কথা বলেছেন, সেইখানে তারা মোটামুটি নিরপেক্ষতার সঙ্গে বিষয়গুলিকে তুলে ধরেছেন। আমার কাছে সবসময় মনে হয় যে আন্তর্জাতিক গণমাধ্যম সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে তারা বিজয়ী পক্ষের সাথে থাকার চেষ্টা করে, পরাজিতের সঙ্গে খুব কম থাকে। আমাদের যুদ্ধ যখন শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধ, তখন শুরুর দিকে তাদের যে ধরনের আচরণ ছিল সেটা বদলে গিয়েছিল পরের দিকে এসে, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই জনগণ স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হয়ে গেলেও তো তাদের পত্রিকাটা বেচতে হবে আমাদের এখানে। আমরা যদি টাইমস মিউজিক সব ফেলে দিতাম, সেটা তারা চায় না। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ সব জ্বালিয়ে ফেললাম, এটা তো তারা চায় না। তারা তাদের এই অ্যাক্সেসটা রাখতে চায়। তাই আমি মনে করি যে আন্তর্জাতিক গণমাধ্যম বরাবরের মতো আচরণ করেছে তাদের মতো। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা আমরা দেখি, এটা আন্তর্জাতিক গণমাধ্যমের সমস্যা, সেটা হচ্ছে গণমাধ্যম আগের চাইতে অনেক পুঁজি নির্ভর হয়ে গেছে। প্রচুর টাকা লাগে, প্রচুর মানুষ এখানে চাকরি করে, প্রচুর স্টেক হোল্ডার এর উপরে জীবনযাপন করেন। একটা গণমাধ্যম যদি বন্ধ হয়ে যায় বা তার উপরে কোনো ধরনের নির্যাতন নেমে আসে, আপনি চিন্তা করে দেখেন যে চ্যানেল আইতে ড্রাইভার কজন, তাই না? অনেক।
এই ড্রাইভাররা তো শুধু গাড়ি চালায়, এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু এরাও ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় মালিক কিংবা কর্তৃপক্ষই অন্যায় চাপের কাছে মাথা নত করেন, ফলে সংবাদের চেহারা একরকম হয়, টকশোর চেহারা আরেক রকম হয়। আমাদের বাংলাদেশে কিন্তু এটাই ঘটেছে। আপনি দেখবেন যে টকশোর চেহারা একরকম ছিল আর সংবাদের চেহারা আরেক রকম হয়ে যাচ্ছিল, কারণ সংবাদ আদিষ্ট হয়ে করতে হয়, সারাক্ষণ তারা বসে বসে দেখে। টকশো কী করে আবার নষ্ট হতে শুরু করলো? টকশোতে কেউ স্বাধীন কথা বললে তারা বলে পাঠাতো অমুক ভাইকে কথা বলতে দিয়েন না। আমি নিশ্চয়ই সাইদ ভাই এটা ফেস করেছেন, আমিও করেছি। এটা তারা যে বলতেন এটা আবার সবাই জানতেন না। ওই চ্যানেলের বৃহৎকর্তাকে বলতেন যে ওনাকে আনেন কেন, এটা তো আনা ঠিক না, কিংবা একটা ছোট্ট চিরকুট পাঠাতো লিস্ট, এবং সেইটা অনুযায়ী তাদেরকে চলতে হতো। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। বিশ্বকাপ ফুটবল হচ্ছিল, আমি যে চ্যানেলে সিও ছিলাম সেখানে ফুটবলের উপর শো করছি। আমার কাছে ফুটবলারদের নাম পাঠানো হয়েছে যে ফুটবলাররা স্বাধীন বাংলা ফুটবল দলে খেলেছেন, তাদেরও নিষিদ্ধ করে কয়েকজনের নাম পাঠানো হচ্ছে। এদের সঙ্গে ফুটবল নিয়ে আলাপ করবেন না। আপনি বলেন ফুটবলের সাথে রাজনীতির কি সম্পর্ক? বিশ্বকাপ ফুটবলের সাথে আমাদের এই লোকদের কি সম্পর্ক? কোনো সম্পর্ক না, আলাপ হবে ফুটবল নিয়ে। কিন্তু ওই লোকেরা ফুটবল ফেডারেশনের যে ইলেকশন, সেই ইলেকশনে সরকারের সমর্থিত যিনি, তার বিরুদ্ধে একটু কথা বলেছেন, সেই কারণে তারা ফুটবল নিয়েও কথা বলতে পারবেন না। তো এই যে নির্যাতনের জায়গাটা আমি অস্বীকার করেছি, আমি তাদেরকে এনেছি। যাদের যাদের নাম দিয়েছিল আমি প্রত্যেককে নিয়ে এসেছিলাম, কারণ আমার কাছে তারা মুক্তিযোদ্ধা। আমার কাছে টিপু ভাই যা, আমার কাছে সালাউদ্দিনও তাই, আমার কাছে অন্যরাও তাই। তো আমি তাদেরকে সেইভাবে এনেছি, কিন্তু এই অস্বীকারের মাসুল কিন্তু আমাকে দিতে হয়েছে। এবং আমি সাইদ ভাইয়ের সাথে একমত। টেলিভিশন চ্যানেলে লোক থাকে, তার আগে থেকে সংবাদ দিতে থাকে যে আপনাদের কথা শুনছে না, এবং কোনো কোনো জায়গাতে বাধ্য করা হয় তাদের লোক রাখার জন্য। তো এইটা আসলে আমাদেরকে অনেক দূর লড়াই করতে হবে। আর আন্তর্জাতিক গণমাধ্যম, আমি বলবো যে গণমাধ্যমের চাইতে বেশি সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু সাংবাদিক তারা এসেছিলেন এবং তারা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন। একটি চ্যানেল আমি বলবো যে অনেক দিন থেকে যুদ্ধ শুরু করে দিয়েছিল, আল জাজিরা, এবং তাদের সাংবাদিক সায়ের খুবই আমি বলবো বস্তুনিষ্ঠভাবে সে একজন সাংবাদিকের মতোই সে আচরণ করেছে। এরকম বেশ কিছু লোক ছিলেন যারা সাংবাদিকতার নীতিমালা মেনেই লড়াইটা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষ দিকে চলে এসেছি, শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য এই যে আমাদের জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের যে ভূমিকা ছিল, এবং সাংবাদিকরা বলি বা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যারা যার জায়গা থেকে কাজ করেছে, সেই কাজগুলোর মধ্যে দিয়ে কি মনে হয় যে এখন এই প্রজন্মের বা এখনকার দেশের মানুষের গণমাধ্যমের প্রতি আস্থা কিছুটা হলেও বেড়েছে? খানিকটা তো বেড়েছে, কিন্তু পুরোটা ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে সাংবাদিকদেরকে। এবং একটা ঘটনার মধ্য দিয়ে নয়, প্রতিনিয়ত কাজের মধ্য দিয়ে তাকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, এবং এর মধ্য দিয়েই আস্থা ফিরে পেতে পারে। এবং এটা একটা নিঃসন্দেহে সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ একটা দেশে সংবাদপত্র তো একটা শিল্প, তো সেই শিল্পটা গড়ে তুলতে হবে, একটু একটু করে গড়ে উঠবে। আমরা যদি মনে করি যে হঠাৎ করে এটা একটা মানে মানসম্পন্ন কিংবা একটা উন্নত দেশের যে মিডিয়ার যে সব ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার সেগুলো আয়ত্ত করে ফেলেছে, এটা সম্ভব না। এটাকে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে তাকে অর্জন করতে হবে। এবং আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই যে সাংবাদিকরা ভুল করে, ভুল সংশোধিত হয়, কিন্তু অপরাধ থেকে ফিরে আসা খুব কঠিন ব্যাপার। যারা অপরাধ করে তারা সহজে ফিরে আসতে পারে না, কেন অপরাধের সঙ্গে এক ধরনের লোভের ব্যাপার আছে, প্রলোভনের ব্যাপার আছে। তো তবে আমি যেটা মনে করি যে এখন যেটা হচ্ছে যে সাংবাদিকরা ভুল করেছে কিংবা অর্থনৈতিকভাবেও তারা অপকর্ম করেছে, সেগুলোর বিচার হওয়া উচিত, কিন্তু তাই বলে তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া যায় না। তো স্বৈরতন্ত্রের বিকল্প মকতন্ত্র হতে পারে না। মব ভায়োলেন্স ইত্যাদিও সংবাদ শিল্পের জন্য, বাক ব্যক্তি রাজনৈতিক স্বাধীনতার জন্য একটা হুমকি। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন আব্দুল লতিফ স্যার আপনার কাছে, এই যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমাধ্যমের জন্য কোন বিষয়টি আসলে শিক্ষণীয় হয়ে থাকবে বলে মনে হয়? শিক্ষণীয় বিষয় প্রথমে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে সত্যের পক্ষে দাঁড়ালে আসলে কোনো ক্ষতি নাই, এইটা হচ্ছে বিষয়। এইভাবেই যদি তারা আরও আগে থেকেই সত্যের পক্ষে দাঁড়িয়ে যেতেন, সঠিক বিষয়টি করতেন, তাহলে আমাদেরকে দীর্ঘ সময় ধরে স্বৈরতান্ত্রিক এই ব্যবস্থার মধ্যে থাকতে হতো না। নির্বাচন যখন ত্রুটিপূর্ণ হয়েছিল তখন যদি ভয়ে সেই নির্বাচনের পক্ষে কথা না বলে আমরা যদি সত্যি বলতে পারতাম যে এই নির্বাচন হয় নাই, এটা চুরি হয়েছে নির্বাচনে, তাহলে এই নির্বাচন বহু আগেই মানুষ প্রত্যাখ্যান করতে বাধ্য হতো। বা
এগিয়ে আসতো মানুষ কথা বলতে। তা আমি বলবো যে এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়, এবং এইখানে তরুণদের একটি বড় চাপ ছিল, এবং যা যা সঠিক সেই বিষয়টিকে মেনে নেওয়ার একটি বিরাট পরিবেশও তৈরি হয়েছিল। আমি বলবো এটা হচ্ছে প্রথম শিক্ষণীয় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, আমি মনে করি যে অধিকার অর্জনের যে লড়াই, সেই লড়াইয়ে যেহেতু গণমাধ্যম সামিল হয়েছে, আমি বলবো যে সকল গণমাধ্যমের চেষ্টা করা উচিত শুধু প্রফিট ওরিয়েন্টেড না হয়ে কর্মীদের, কলাকুশলীদের এবং চ্যানেলে যারা বা সংবাদপত্রে যারা কাজ করেন তাদেরকে পরিবারের অংশ ভেবে নিয়ে এমনভাবে চিন্তা করা উচিত যে আমাদের যা আছে সেটা নিয়ে আমরা গণমাধ্যমটা চালাবো, কিন্তু আমরা অন্যায়ের কাছে নতি স্বীকার করব না। অনেক বেশি লাভের জন্য লোভ তৈরি হয়। লাভের পরিমাণকে যদি সীমিত রাখা যায়, যদি আমরা ধরে নিতে পারি যে সব ব্যবসাতে একই পরিমাণ লাভ করতে হয় না, তাহলে আমার ধারণা যে আমাদের গণমাধ্যম আরও স্বাধীনতা ভোগ করতো। কিন্তু যারা পুঁজি বিনিয়োগ করেন তারা মনে করেন তাদের গার্মেন্টসে যেরকম লাভ হয়, ওষুধ কোম্পানিতে যেরকম লাভ হয়, কিংবা ধরেন তার এক্সপোর্ট ইম্পোর্টে যত লাভ হয়, ওই একই রকম লাভটাকে এই গণমাধ্যমও দেবে। কিন্তু এই গণমাধ্যমটা আসলে ওই রকম ব্যবসা না যেখান থেকে কোটি কোটি টাকা লাভ হয়। এখান থেকে যে লাভটা হয় সেটা হচ্ছে সুনাম, এখান থেকে যে লাভটা হয় সেটা হচ্ছে প্রতিপত্তি, এখান থেকে যে লাভটা হয় সেটা হচ্ছে ভালোবাসা। মানুষ ভালোবাসে, প্রতিদিন সন্ধ্যায় একটা টিভি চ্যানেল অন করে, প্রতিদিন সকালে একটা পত্রিকার পাতা উল্টায়, একজন সম্পাদককে জীবনে দেখে নাই, শুধু তার নামটা দেখেছে প্রিন্টার্স লাইনে কিংবা এডিটোরিয়ালে, সেই সম্পাদককে সে না জেনেই শ্রদ্ধা করে, কোনোদিন দেখে নাই। এই জায়গাতে গণমাধ্যম কিন্তু ছিল, এখনও অনেকে আছেন। আমি মনে করি এটা আরও বিস্তৃত হবে যদি এটাকে আমরা লাভের ব্যবসা না ভেবে, যদি এটাকে আমরা কন্ট্রিবিউশনের বা অবদানের ব্যবসা ভাবি। অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে গণমাধ্যমকে নিয়ে জেনে আসলে আমরা সমৃদ্ধ হলাম, এবং আশা করি যে ক্ষতি আমাদের গণমাধ্যমের হয়েছে তা আগামীতে আমরা পুষিয়ে নিতে পারবো, এবং শুভ প্রত্যাশা তো আসলে সবসময় আমাদের আছে, আমাদের দেশের প্রতি, দশের প্রতি, গণমাধ্যমের প্রতি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। গণমাধ্যম জনগণের আস্থার জায়গা, ভরসার জায়গা। আমরা গণমাধ্যমের প্রতি যে ভরসাটা রাখি সেটি যেন তারা সফলভাবে উতরে উঠতে পারে, কারণ আমরা বিশ্বাস করি যা আমরা আমাদের নীতি নির্ধারকের কাছে পৌঁছে দিতে পারি না তা গণমাধ্যম আমাদের হয়ে বলে। যে অন্যায়গুলো হচ্ছে তা যখন আমরা একসাথে সমস্যারে বলতে পারি না, সেই কথাগুলো গণমাধ্যম আমাদের হয়ে বলে দেয়। তাই গণমাধ্যমের ভূমিকা একটি দেশের উন্নতিতে কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। গণজাগরণে গণমাধ্যম সবসময় সামনের দিক থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা চাইব অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় থাকুক, দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।